রেকর্ডটা শুরু হয়েছিল খুব হালকা মিউজিক আর পানির ছলছল শব্দ দিয়ে। মনে হচ্ছিল কেউ রিসোর্টের পুল সাইডে বসে আড্ডা দিচ্ছে। তারপর মেহেরিনের গলাটা ভেসে এলো, স্বাভাবিক শান্ত, যেন আবহাওয়ার কথা বলছে। সিয়ামকে একটু শিখতে হবে। ছেলে ভাবতে শুরু করছে অসুস্থ হইলেই সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমি পানি রেখে আসছি, এত ড্রামা করার কিছু নাই। আর হেনা যদি বাসায় গিয়ে ওকে খুঁজে পায় সেটা আমার সমস্যা না। আমি তো ওকে শুধু বাসায় যেতে বলেছিলাম। পুরো রুমটা নিস্তব্ধ হয়ে গেল। ডাক্তার কিছু বললেন না। নীল ফাইলে হাতে দাঁড়িয়ে থাকা সোশ্যাল সার্ভিসের আপু লেখা বন্ধ করে দিলেন। আর আমি মনে হচ্ছিল হাসপাতালের মেজের উপর দাঁড়িয়ে নেই। মনে হচ্ছিল কি নিচে কিছু নেই। আমার পরিচিত সেই মেয়েটা সাদিয়া আরেকটা ভয়েস পাঠালো। সে কক্সবাজারের ওই রিসোর্টে রিসেপশনে কাজ করে। হেনাপু ও সত্যি এখানে আছে, পুলের পাশে বসে আছে দুইটা মেয়ের সাথে, আর কুকুরটাও আছে। একটু আগে আরেকজনের সামনে এই কথাগুলো বলছিল। আপনি জরুরি বলছিলেন তাই রেকর্ড করছি। আরেকটা কথা, ও বলছিল আরমান ভাই নাকি জানেই না সিয়াম ওদের সাথে আসে নাই। আমার বুক কেঁপে উঠলো। লিয়ান, আমার 8 বছরের ছোট ভাইজি। সেই মুহূর্ত পর্যন্ত আমি শুধু সিয়ামকে নিয়েই ভাবছিলাম, কারণ বাচ্চাটাকে স্যালাইন লাগানো অবস্থায় দেখার পর আমার মাথা ঠিকমতো কাজ করছিল না। কিন্তু লিয়ানও তো ওর সাথেই ছিল, চুপচাপ ভীতু মেয়েটা, যে কখনো দাঁত বের করে হাসতো না। মা কথা বললে সঙ্গে সঙ্গে চুপ হয়ে যেত। সোশ্যাল সার্ভিসের আপু ধীরে বললেন, রেকর্ডটা আমাকে পাঠাতে পারবেন? আমি মাথা নেড়ে ফোনটা এগিয়ে দিলাম। ঠিক তখনই ডাক্তার সিয়ামের কপালে হাত দিলেন। স্যালাইনের ফোঁটা ঠিক আছে কিনা দেখলেন। সিয়াম কষ্ট করে চোখ খুললো। মনে হচ্ছিল পৃথিবীতে ফিরে আসাটা ওর জন্য কষ্টের। ফুপু, আমি সঙ্গে সঙ্গে ঝুঁকে গেলাম। আমি আসি বাবু। ও খুব আস্তে বলল, আমি কি খারাপ ছেলে? আমার বুকের ভেতরটা ভেঙে গেল। আমি মুখ চেপে কান্না আটকাতে পারলাম না। না বাবু, তুমি কিছুই করো নাই, তুমি খুব ভালো ছেলে। সোশ্যাল সার্ভিসের আপু নিজের পরিচয় দিলেন, নাম মরিয়ম। তার গলার মধ্যে এমন একটা ধীরতা ছিল যেন শুনলে মনে হয় এই মানুষটা বাচ্চাদের জন্য লড়তে জানে। তিনি শান্ত গলায় বললেন, আমরা এখন এই চাইল্ড প্রোটেকশনের ইউনিটে যাচ্ছি, পুলিশও আসবে। আমি শুধু মাথা নেড়ে যাচ্ছিলাম, ঠিক মতো কিছুই বুঝতে পারছিলাম না। আমার চোখ বারবার গিয়ে আটকে যাচ্ছিল সিয়ামের দিকে। ওর ছোট ছোট আঙ্গুল এখনো সবুজ ডাইনোসরটা শক্ত করে ধরে আছে, আর কবজির পাশে হালকা নীলচে দাগ। মনে হচ্ছিল কেউ খুব জোরে চেপে ধরেছিল। নার্স যখন ওকে ছোট্ট করে এক কাপ পোর্সেলেন দিলেন, তখন সে বলল, আমি খাইতে পারি? এই একটা প্রশ্ন আমাকে ভেতর থেকে শেষ করে দিল। একটা বাচ্চা পানি খাওয়ার আগে অনুমতি চায়। আমার ফোন আবার কাঁপলো। মেহেরিন, তুমি কোথায়? তারপর হেনা, ফোন ধরো। আরেকটা, আমি জানি তুমি ওই রুমে ঢুকছো। মরিয়ম আপু আমার দিকে তাকালেন, কোনো মেসেজ ডিলিট করবে না। আমি ধীরে বললাম, কিছু ডিলিট করব না। তারপর ফোন এলো। এবার বাজলো 2 বার 3 বার। এই সময় করিডোরে আসা পুলিশ অফিসার ইশারায় বোঝালেন কল রেকর্ড করা হচ্ছে। আমি ফোন ধরলাম। কি চাও মেহেরিন? ওর গলায় আর আগের মতো মিষ্টি ভাবটা ছিল না, ধারালো ঠান্ডা একটা স্বর। তুমি কি করছো? সিএমকে হাসপাতালে এনেছি। কয়েক সেকেন্ড চুপচাপ। পেছনে ব্রুনুর গেউ গেউ শোনা যাচ্ছিল। তারপর লিয়ানের ছোট্ট গলা। মেহরিন দাঁতে দাঁত চেপে বলল, তুমি পাগল নাকি? আমি তোমাকে কুকুরের খাবার দিতে বলেছি, আমার ছেলেকে নিয়ে যেতে না। ব্রুনু তো তোমার কাছে আছে। চুপ। আমি বললাম, সাদিয়া তোমাকে দেখছে। আর একটু দীর্ঘ নীরবতা। তারপর খুব ঘৃণা ভরা গলায় আমাকে বলল, তুমি সবকিছুতে নাক গলাও। হ্যাঁ না? আমি ফোনটা শক্ত করে ধরলাম। তুমি শুক্রবার থেকে সিয়ামকে আটকে রাখছো। সিয়াম সবসময় মিথ্যা বলে, ঠিক তোমার মতো। আর তুমি যদি ভাবো আরমান তোমার কথা আমার আগে বিশ্বাস করবে, তাহলে তুমি বোকা। আমার গলা কেঁপে উঠলো। আরমান তার ছেলেকে দেখবে। মেরিন হালকা হাসলো, ঠান্ডা ভয়ঙ্কর একটা হাসি। আরমান শুধু সেটাই দেখে যেটা আমি দেখাতে চাই। কথাটা করিডোরে দুয়ার মতো ঝুলে রইল। পুলিশ অফিসার মুখ তুলে তাকালেন। মরিয়ম আপু ধীরে ফাইল বন্ধ করলেন। আমি ঠান্ডা গলায় বললাম, এখানে ডাক্তার আছে, পুলিশ আছে, সবকিছু রেকর্ড হচ্ছে। ওর নিঃশ্বাস বদলে গেল। তারপর খুব নিচু গলায় বলল, ভালো করে শোনো হেনা, আমার জীবন নষ্ট করলে আমি তোমার জীবন শেষ করে দিব। তুমি আমার বাসায় ঢুকছো, তোমার কাছে চাবি ছিল। সিয়ামের কাছে শেষ যে মানুষটা গেছে সেটা তুমি। হঠাৎ সব পরিষ্কার হয়ে গেল। ও আমাকে ব্রুনোর জন্য ডাকেনি, নিজেকে বাঁচানোর জন্য ডেকেছিল। যদি সিয়ামের কিছু হয়ে যেত তাহলে সব দোষ আমার ঘাড়ে চাপতো। বলতো আমি বাসায় গিয়েছিলাম, আমি দায়িত্বে ছিলাম। আর সে তখন দূরে রিসোর্টে অনেক মানুষের মাঝে ছবি, ভিডিও, হাসি, পারফেক্ট এলিবাই। আমার গা ঘিন ঘিন করে উঠলো। আমি ধীরে ধীরে বললাম, তোমার প্ল্যান কাজ করে নাই। মেহরিন খুব শান্ত গলায় বলল, তুমি এখনো জানো না আমি কি করতে পারি। তারপর কল কেটে দিল। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। তারপর মরিয়ম আপু বললেন, আমাদের এখনই লিয়ানাকে খুঁজে বের করতে হবে। পুলিশ অফিসার ওকি টকিতে কথা বলতে শুরু করলেন। আমি আবার আরমান ভাইকে ফোন দিলাম, বন্ধ। আমি কাপা হাতে ছবি পাঠালাম, রেকর্ড
স্ক্রিনশট পাঠালাম, একটা ভয়েস মেসেজও পাঠালাম। ভাইয়া সিয়াম হাসপাতালে, মেহরিন ওকে আটকে রাখছিল, লিয়ান ওর সাথে আছে, প্লিজ ফোন ধরো। তারপর ভাইয়ার অফিসে ফোন দিলাম। সেক্রেটারি বলল ভাইয়া নাকি ফ্যাক্টরি ভিজিটে গেছে, সকাল থেকে ফোন বন্ধ, কারণ মেহরিন নাকি বলেছিল ও যেন কাজের সময় কোনো ঝামেলায় না জড়ায়। আমি প্রায় কেঁদে বললাম, ওনাকে বলেন এটা জীবন মৃত্যুর ব্যাপার, আমি বাড়িয়ে বলতেছি না। এরপর সিয়াম ঘুমিয়ে পড়লো। হাসপাতালের বাতাসে ওষুধের গন্ধ, কফির গন্ধ, ভয় মিশেছিল। বাইরে তখনও ঢাকা আগের মতোই চলছে, গাড়ি চলছে, মানুষ ঘুরছে। কেউ জানেও না একটা ছোট্ট বাচ্চা ভেতরে শুয়ে নতুন করে শিখছে ভয় না পেয়ে পানিও খাওয়া যায়। প্রায় 1 ঘন্টা পর আরমান ভাইয়া এলো দৌড়ে, শার্ট কুচকে গেছে, হাতে ট্রাভেল ব্যাগ, মুখটা এমন লাগছিল যেন কয়েক ঘন্টার মধ্যে 10 বছর বুড়িয়ে গেছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, সিয়াম কোথায়? আমি সঙ্গে সঙ্গে উত্তর দেইনি, শুধু তাকিয়েছিলাম রাগে কষ্টে। তুমি কিছুই টের পাও নাই ভাইয়া? সে শুকনো গলায় বলল, হ্যাঁ না, আমি থাকতে পারিনি। তোমার ছেলে চোখের সামনে শুকিয়ে যাচ্ছিল, তুমি দেখো নাই? তার চোখ ভিজে উঠলো। মেহরিন বলতো সিয়াম নাকি অনেক জেদি, আমি বাহিরে গেলে খায় না। আমি ভাবছিলাম সাইকোলজিক্যাল সমস্যা। আমি কাপা গলায় বললাম, 5 বছরের বাচ্চা জেদের কারণে এই অবস্থা হয় না ভাইয়া। সে মুখে হাত চাপা দিল, আমাকে ওর কাছে নিয়ে চলো। আমরা একসাথে রুমে ঢুকলাম। সিয়াম বাবার গলা শুনে চোখ খুললো। আরমান ভাইয়া বিছানার পাশে এমন ভাবে বসলো যেন শুলেই ভেঙে যাবে। বাবু। সিয়াম কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো, তারপর খুব আস্তে বলল, সরি বাবা, গাড়িতে বমি করেছিলাম। আরমান ভাইয়া হাঁটু গেড়ে বসে পড়লো, কাঁদতে কাঁদতে বলল, না বাবা, আমি সরি, আমি। সিয়াম দুর্বল হতে বাবার চুল ছুঁয়ে দিল। মাম্মা বলছিল তোমার বললে তুমি আর বাসায় আসবা না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, রুম থেকে বের হয়ে এলাম। মনে হচ্ছিল শ্বাস নিতে পারছি না। ঠিক তখনই বাইরে থেকে বিকট ঘেউ ঘেউ শব্দ এলো। আমি চমকে উঠলাম, এটা হাসপাতালের ভেতরের শব্দ না, বাইরে পার্কিং লট থেকে আসছে। ব্রুনো। আমি দৌড়ে জানালার কাছে গেলাম। একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে, গ্লাস কালো, ইঞ্জিন বন্ধ, আর গাড়ির পাশে মেহেরিন, সব সময়কার মতো নিখুঁত, কালো সানগ্লাস, দামি ব্যাগ, পরিপাটি ড্রেস, দেখলে মনে হবে কোনো বিজ্ঞাপনের মডেল। কিন্তু ব্রুনো পাগলের মতো চিৎকার করে যাচ্ছিল, ভয় পেয়ে অস্থির হয়ে। আমি কিছু না ভেবেই দৌড় দিলাম। লিয়ান? মেহেরিন ঘুরে তাকালো, আর জীবনে প্রথমবার আমি ওর মুখে ভয় দেখলাম। হ্যাঁ না না। আমি দৌড়ে গাড়ির কাছে গেলাম, গরমে হাত পুড়ে যাচ্ছিল। গ্লাসে মুখ ঠেকিয়ে ভেতরে তাকাতে বুক বন্ধ হয়ে এলো। লিয়ান পেছনের সিটে বসে আছে, মুখ লাল, ঘামে ভিজে গেছে, চোখ খোলা, কিন্তু কোনো সাড়া নেই। ব্রুনো ওর পাশে পাগলের মতো ছটফট করছে। লিয়ানের কুলে ছোট্ট একটা গোলাপি ব্যাগ। আমি চিৎকার করে উঠলাম, কেউ আসে না। বাচ্চাটা গাড়ির ভেতরে আটকানো। একজন গার্ড দৌড়ে এলো, মেহেরিনও পিছু পিছু ছুটে এলো। ওকে ছুবে না, ও আমার মেয়ে। আমি অবিশ্বাসে চিৎকার করলাম, তুমি ওকে গাড়িতে রেখে গেছো? মাত্র 2 মিনিট ছিল, গাড়ির ইঞ্জিন বন্ধ ছিল। মেহেরিন আমাকে সরাতে গেল, কিন্তু পুলিশ ওকে ধরে ফেললো। শান্ত হন ম্যাডাম। সে হিস্টেরিক্যাল গলায় চিৎকার করতে লাগলো, এই মহিলা পাগল, আমার বাচ্চাদের নিয়ে যেতে চায়। অনুমতি স্যার আমার বাসায় ঢুকছে, এখন আবার আমার মেয়েকেও নিতে চায়। ওর আত্মবিশ্বাস দেখে আমার গা শিউরে উঠলো। এভাবে সে এত বছর সবাইকে বোকা বানিয়েছে, ভয় পেয়ে না, পুরো আত্মবিশ্বাস নিয়ে মিথ্যা বলে। গার্ড লোহার রড দিয়ে গ্লাস ভাঙতে শুরু করলো, একবার, দুইবার, তৃতীয় আঘাতে গ্লাস চূর্ণ হয়ে গেল। সবার আগে ব্রুনো লাফ দিয়ে বের হলো, জোরে জোরে হাঁপাচ্ছিল। তারপর লিয়ানকে বের করা হলো, শরীর গরম, একদম ঢিলে। নার্স ওকে কুলে নিয়ে ভেতরে দৌড় দিল। মেহেরিন তখন পাগলের মতো চিৎকার করছে, ইনস্টাগ্রামের পারফেক্ট মাটা পুরোপুরি হারিয়ে গেছে। ঠিক তখনই আরমান ভাই বের হয়ে এলো। সে একবার পুলিশের হাতে ধরা মেহেরিনের দিকে তাকালো, একবার ভাঙ্গা গ্লাসের দিকে, তারপর কাঁপতে থাকা ব্রুনোর দিকে, আর নার্সের কুলে অচেতন লিয়ানার দিকে। তারপর মুখে সব রং উধাও হয়ে গেল। সে শুধু ফিস ফিস করে বলল, কি হচ্ছে এসব? ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এই গল্পের বাকি অংশ শোনার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।